আজকে আমরা শুরু করছি ইন্টারফারেন্সের যে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট ফর এক্সপেরিমেন্ট অফ ইন্টারফারেন্স অফ লাইট। তো ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা ইয়ং পরীক্ষা করেছিলেন 1801-এ এবং হাইগেন্স তরঙ্গতত্ত্বের কথা বলেছিলেন 1678 খ্রিস্টাব্দে। তাহলে প্রায় 100 বছর অতিক্রম করার পরে ইয়ং পরীক্ষামূলকভাবে এই ইন্টারফারেন্স বা ব্যতিচার এই পরীক্ষাটি তিনি পরীক্ষামূলকভাবে যে আলো এক প্রকার তরঙ্গ সেটি প্রমাণ করেছিলেন। সেজন্য তিনি একটি আলোকউৎস থেকে খুব কাছেই দুটি সরু ছিদ্র প্যারালাল স্লিট, এটা কার্ডবোর্ডের সাহায্যে দুটো খুব সরু ছিদ্র করা হয়। এইখানে একটি আলোক উৎস, এখানেও একটা সরু ছিদ্র করা হয়। এটি একটি কার্ডবোর্ড এবং তার সামনে এক বর্ণী আলো কোনো উৎস থেকে কোনো আলোকিত করা হয়। এক বর্ণী কোনো ফ্লুরোসেন্ট ল্যাম্প এখান থেকে আলো উৎপন্ন হচ্ছে, যার এক বর্ণী আলো, সোডিয়াম ভেপার ল্যাম্প একটাই বর্ণের আলো উৎপন্ন হয়। তো এরকম এক বর্ণী আলো কোনো উৎস থেকে, ফ্লুরোসেন্ট ল্যাম্প থেকে, এখানে একটি কার্ডবোর্ড সাহায্যে একটি সরু ছিদ্র করা হলো। তারপর ওখান থেকে প্রথম কার্ডবোর্ড থেকে দ্বিতীয় কার্ডবোর্ড খুব কাছাকাছি দূরত্বে রাখা আছে এবং এদেরকে পরস্পরে প্যারালাল, একটার সঙ্গে একটা সমান্তরালে রাখা আছে। এই 2 নম্বর কার্ডবোর্ডে দুটি সমান্তরাল ছিদ্র করা আছে, একটি হলো S1 এবং S2, যাদের মধ্যে দূরত্ব হলো স্মল ডি। এই দ্বিতীয় কার্ডবোর্ড থেকে একটি নির্দিষ্ট দূরত্বে, ধরা যাক ক্যাপিটাল ডি দূরত্বে, আরেকটি পর্দা ঠিক এর সঙ্গে সমান্তরালে রাখা আছে। দ্বিতীয় কার্ডবোর্ডটি যেটা এইভাবে রাখা আছে, এর সঙ্গে সমান্তরালে এইখানে এই পর্দাটি রাখা আছে। এবার দেখা যাবে ওই পর্দার উপরে আলো পড়ার পর ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচার সজ্জা তৈরি হচ্ছে। ব্যতিচার সজ্জায় যে লক্ষ্য করলে দেখা যাবে যে কিছু অন্ধকার, ডার্ক এবং কিছু লাইট, এরকম আলোকিত এবং অন্ধকার এই ধরনের একটি চিত্র আমরা দেখতে পাবো, বা এই ধরনের একটা, এটাকে আমরা বলি ফ্রিঞ্জ, এরকম একটি ব্যতিচার সজ্জা গঠিত হবে। এই ব্যতিচার সজ্জা গঠনের মূল যে শর্তটা, সেটা হলো দুটি তরঙ্গ, এই দুটি উৎস S1 এবং S2 থেকে দুটি তরঙ্গ পরস্পর একযোগে একই দিকে অগ্রসর হয় এবং এই দুটি তরঙ্গের নাম্বার অন ফ্রিকোয়েন্সি ওমেগা একই থাকে, ফ্রিকোয়েন্সি সেম থাকে এবং তাদের অ্যামপ্লিটিউড নিয়ারলি ইকুয়াল, অ্যামপ্লিটিউড নিয়ারলি ইকুয়াল, A1 নিয়ারলি ইকুয়ালস টু A2, অর হতে পারে ইকুয়াল অ্যামপ্লিটিউড। এবং যে দুটি তরঙ্গ অগ্রসর হয়ে পর্দার উপরে ব্যতিচার সজ্জা গঠন করছে, এই দুটো তরঙ্গের মধ্যে সবসময় একটা ফেজ ডিফারেন্স অর্থাৎ দশা পার্থক্য বজায় থাকবে। ফেজ ডিফারেন্স এটা হতে পারে ইনফেজ, হতে পারে ইনফেজ সমদশা, অথবা হতে পারে যে ফেজ ডিফারেন্স এটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। ইনফেজ কখন হবে? যদি এই আলোক উৎস অর্থাৎ S আলোক উৎস থেকে S1 এবং S2 যদি দুটি সমান দূরত্বে হয়, S আলোক উৎস থেকে S1 এবং S1 দূরত্ব আর S2 দূরত্ব, অর্থাৎ S1 আর S2 এই দুটো যদি দূরত্ব সমান হয়, দুটি ছিদ্রে পর্যন্ত আলোটা S থেকে আলোক উৎস
আলোটা পৌঁছাচ্ছে এবং দুটো সেম দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি তখন হলো এটা ইন ফেজে আছে, সমদশায় আছে। কিন্তু যদি দেখা যায় যে আলোক উৎস থেকে S1 এবং S2 দূরত্ব একটু আলাদা আছে, অর্থাৎ তাদের মধ্যে তাহলে সর্বদাই একটা পার্থক্য থাকবে। S1 এটা যদি গ্রেটার দ্যান S2 হয়, তাহলে এদের মধ্যে সর্বদাই একটা ফেজ ডিফারেন্স বজায় থাকবে। তাহলে 3 নম্বর শর্তটা ভেরি ইম্পর্টেন্ট, যে ফেজ ডিফারেন্স, এই শর্ত পালন করলে তাহলে সেই উৎস দুটোকে আমরা বলতে পারি কোহেরিয়েন্ট সোর্স বা সুসংগত উৎস, যে তারা ইনফেজে আছে বা ফেজ ডিফারেন্স সর্বদা বজায় থাকছে। এইখানে S1 এবং S2 দুটো উৎসের পরিবর্তে এখানে একটি মাত্র উৎস থেকে দুটি কার্ডবোর্ডের উপরে দুটি স্লিট ছিদ্র তৈরি করা হয়েছে, যে এই দুটি ছিদ্র দুটো উৎস রূপে কাজ করছে। এখানে যদি আমরা দুটি উৎসকে যদি দুটি একবর্ণী, এখানে যেটা অবশ্যই এটা বলা হয়েছে যে মনোক্রোমাটিক লাইট, ক্রোমাটিক লাইট, একবর্ণী আলোক উৎস, একবর্ণী আলো ফেললে পরে পর্দায় ব্যতিচার সজ্জা, আলো অন্ধকার এরকম উজ্জ্বল পটি এবং অন্ধকার পটি এরকম ফ্রিঞ্জ তৈরি হবে। কিন্তু যদি এখানে মনোক্রোমাটিক লাইট একবর্ণী আলোর পরিবর্তে যদি সাদা আলো ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে এই পর্দার ঠিক মাঝখানে একটি আলোক উজ্জ্বল সাদা পটি তৈরি হলো, এম বিন্দুতে একটি সাদা পটি উৎপন্ন হবে এবং তার পাশেই দুপাশে দুটি কালো অন্ধকার ডার্ক একটা পটি সৃষ্টি হবে এবং তারপরে পর্দার উপরে দেখা যাবে যে একটা বিভিন্ন বর্ণের একটা ঝালর তৈরি হচ্ছে, বিভিন্ন বর্ণের উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে ব্যতিচার সজ্জা গঠিত হবে না, সেই জন্যে মনোক্রোমাটিক লাইট এটা নিতে হবে। এখন যদি আমরা দুটো S1 এবং S2 উৎস, একই লাইট থেকে একই ছিদ্র দিয়ে S1 S2 দুটো উৎস সৃষ্টি করা হয়েছে, এটা কোহেরিয়েন্ট সোর্স বা সুসংগত আলোক উৎস সৃষ্টি করা হয়েছে। যদি আমরা এইখানে একটি আলাদা একটা আলোক উৎস S2 এই ছিদ্রের কাছে যদি আরেকটি উৎস, অর্থাৎ দুটো যদি পৃথক আলোক উৎস নিতাম, তাহলে কি হতো, তাহলেও কিন্তু পর্দায় ব্যতিচার সজ্জা গঠিত হতো না। কারণ যে ওই দুটি আলো, যে স্বাধীন আলো, তারা যে আলোটা S1 উৎস থেকে যে আলোটি পর্দায় গিয়ে পড়তো এবং S2 আলো থেকে যেটা পর্দায় গিয়ে পড়তো, দুটো পরস্পর সুপার ইম্পোজ অর্থাৎ উপরিপাতনের ফলে সেখানে কিন্তু দশা পার্থক্য খুব দ্রুত পরিবর্তিত হতো যদি দুটো আমরা আলাদা আলাদা আলো উৎস নিতাম। তা এখন এই ক্ষেত্রে পর্দায় যে ব্যতিচার সজ্জা গঠিত হচ্ছে, ধরা যাক পি বিন্দুতে এটা মিডিল অর্থাৎ মধ্যবিন্দুটা অর্থাৎ এস উৎসের সোজাসুজি এইখানে পর্দায় যে বিন্দুটা পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে ধরে নিচ্ছি ওয়াই দূরত্বে পি বিন্দুতে এই দুটি আলো উৎস ওই বিন্দুতে উপরিপাতনের ফলে যে পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সজ্জা ওখানে তৈরি হবে, আলো অন্ধকার না আলোক পটি কোনটির সৃষ্টি হবে। এখন দুটি আলোক উৎস থেকে আমরা জানি যে এখানে y1 হলো a sin kx মাইনাস ওমেগা টি, y2 ইকুয়ালস টু a sin kx মাইনাস ওমেগা টি প্লাস 5। এখন এই দুটি আলোর উপরিপাতের ফলে, সুপারইম্পোজের ফলে যে y1 প্লাস y2, এখান থেকে আমরা লিখতে পারি a sin kx মাইনাস ওমেগা টি প্লাস থিটা। এটা হলো নেট ডিসপ্লেসমেন্ট বা রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, নেট ডিসপ্লেসমেন্ট
y ইকুয়ালস টু এটা, যেখানে এর ইজ ইকুয়াল টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2 a1 a2 cos theta, tan theta equals to tan theta is equal to a2 sin phi upon a1 plus a2 cos phi। এখান থেকে ডার্ক এবং ব্রাইট দুটি ব্রাইট ফ্রিঞ্জ অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে কন্ডিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ সেক্ষেত্রে দশা পার্থক্য ফাই ইজ ইকুয়াল টু হবে 0, 2 পাই, 4 পাই, অর্থাৎ 2n পাই, এবং ডেল্টা এক্স পথ পার্থক্য এটা হবে 0 ল্যামডা n ল্যামডা। তো এখন পি বিন্দুতে যে দুটি তরঙ্গ উপরিপাতিত ফলে পর্দায় একটি ব্যতিচার ঝালক তৈরি হবে। এইখানে খেয়াল রাখতে হবে যে পরীক্ষাটা করা হয়েছে, এখানে দুটি উৎসের মধ্যে যে দূরত্ব d1 d এটা ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল ডি, অর্থাৎ ডিটা খুব বেশি, অনেক বেশি দূরত্বে পর্দাটা রাখা আছে। এখন এইখান থেকে আমরা কী করে ক্যালকুলেশনটা করতে পারি, এখন বহু দূরে যদি পর্দাটা থাকে আর এবং S1 S2 যদি খুব কাছাকাছি হয়, S1 এবং S2 ডিটা d is very small, তাহলে বলা যেতে পারে যে পি বিন্দুতে যে এই দুটি তরঙ্গের উপরিপাতনে এইখানে যে S1P এবং S2P এই দুটি তরঙ্গের মধ্যে যে পথ পার্থক্য, এই পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স সেটা আমরা ক্যালকুলেট করতে পারি যে S1 থেকে S2P এর উপরে একটি পারপেন্ডিকুলার টানা, যেটা ধরা যাক এটা পারপেন্ডিকুলার নর্মাল n বিন্দুতে ইন্টারসেক্ট করবে S2P এর উপরে, অর্থাৎ S1n পারপেন্ডিকুলার টু S2P। এখন এই কন্ডিশনটার জন্য, অর্থাৎ ডিটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল ডি, এটা এত দূরে আছে, সুতরাং বলা যেতে পারে যে S থেকে P এবং S2P এটা দুটো প্রায় হলো সমান্তরাল, প্যারালাল। আমরা এর জন্য বলতে পারি যে S1P প্যারালাল টু S2P। কেন? যেহেতু ডিটা ক্যাপিটাল ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল ডি, এই কন্ডিশনে আমরা লিখতে পারি। এইবার ধরা যাক এখানে ঠিক মধ্যবিন্দু থেকে সংযোগ রেখার সঙ্গে পি বিন্দুর মধ্যে এখানে কোণটা উৎপন্ন হচ্ছে থিটা, তাহলে আমরা বলতে পারি যে S1P এর সঙ্গে এখান থেকে যদি আমরা একটা এই পর্দার উপরে সমান্তরাল সরলরেখা টানি ঠিক মধ্যবিন্দুর সমান্তরাল, তাহলেও কিন্তু এইখানে S1P এর সঙ্গে এই কোণটা কত হবে? থিটা। যেহেতু এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটা অনুরূপ কোণ, অর্থাৎ করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল। এখন এই কোণটা থিটা হলে বলা যেতে পারে S2S1n এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? S2S1n এই অ্যাঙ্গেলটা হবে ইকুয়াল টু থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা কেন হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে কারণ S1P এর সঙ্গে S1n লম্ব, S1n এবং S2P লম্ব, বা S1P এর সঙ্গে এটা লম্ব। আবার এটা যদি আমরা নাম দিই M প্রাইম,
তাহলে S1M প্রাইম আর S1S2 পরস্পর লম্ব। তাহলে এখানে আমরা কি বললাম যে S2S1 S2S1 এটা আর M প্রাইম S1S2 M প্রাইম S1S2 এদের মধ্যবর্তী কোণটা কত হবে? M প্রাইম S1। এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব। আবার S1N আর S1P, S1N and S1P এরা পরস্পর লম্ব। সুতরাং এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা। তাহলে S2S1N এই কোণটা থিটা হবে, এটা থিটা। এখানে আমরা লম্ব টেনেছি এর উপরে, সুতরাং এখান থেকে এই দুটো তরঙ্গের মধ্যে পাথ ডিফারেন্স সেটা হলো ডেল্টা এক্স। তাহলে পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু S2N। এতটুকু ডিফারেন্স হচ্ছে যে দুটোর মধ্যে প্রায় সমান্তরাল। তাহলে S1P আর N1P ইকুয়াল, সুতরাং S2N এই এতটুকু বেশি দূরত্ব যাচ্ছে S2 উৎস থেকে। সুতরাং পাথ ডিফারেন্স হলো ডেল্টা এক্স ইকুয়াল টু S2N। এখন এইটাকে আমরা থিটার টার্মে লিখতে পারি যে এটা পারপেন্ডিকুলার S2N ডিভাইডেড বাই S1S2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। S1S2 সাইন থিটা, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা সেটা হলো কি লম্ব, পারপেন্ডিকুলার। সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হলো পারপেন্ডিকুলার, S1Nটা হলো পারপেন্ডিকুলার। এখানে ওয়েভটা আঁকাতে একটু ঝাপসা হয়ে গেল। এটা তাহলে এটা এর সঙ্গে পারপেন্ডিকুলার হওয়াতে সুতরাং আমরা লিখতে পারি S2N অর্থাৎ ডেল্টা এক্স বাই আপন D ইকুয়ালস টু সাইন থিটা, और डेल्टा एक्स इक्वल टू D sin थीटा। তাহলে আরেকটা আমরা লিখতে পারি y upon D is equal to tan theta. Theta is very small, সুতরাং sin theta is equal to tan theta. Sin theta is equal to del x by del x upon D. Tan theta is equal to y upon D. yটা ধরেছি ঠিক মিডল, মধ্যবিন্দু, যেখানে S1 এবং S2 ইন ফেজ সমদশায় উপনীত হচ্ছে M বিন্দুতে। M বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব ধরেছি y কোঅর্ডিনেট, সেটা y। সুতরাং এখান থেকে ডেল্টা এক্স ইকুয়াল টু লিখতে পারি y d বাই ক্যাপিটাল D। ডেল্টা এক্সটা হলো পাথ ডিফারেন্স। এখন পাথ ডিফারেন্সটা যদি এটা ডেল্টা এক্স ইকুয়াল টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ডেল্টা এক্স পাথ ডিফারেন্স ইকুয়াল টু n ল্যামডা হলো যে n তম ফ্রিঞ্জ
ক্ষেত্রে। সুতরাং ডেল্টা এক্স এর পরিবর্তে লিখতে পারি ওয়াই ডি, ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ডেল্টা এক্স ইকুয়াল টু এটা। এখন n ইকুয়ালস টু 0, y কোঅর্ডিনেট সেন্ট্রাল y0 ইকুয়ালস টু d lambda by d, n equals to 1 y1 capital Y1, y capital Y0 y0 অর্থাৎ এই m পয়েন্টে যেটা হবে এই কোঅর্ডিনেটটা হলো y0। n equals to 0 হলে y0 equals to 0 অর্থাৎ y কোঅর্ডিনেট is equal to 0, n equals to 1, y1 equals to d small lambda by small d, n equals to 2, তাহলে y2 equals to 2 d lambda। এটাকে আমরা দিতে পারি প্লাস মাইনাস y কোঅর্ডিনেট অফ n ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এখানে n ইকুয়ালস টু 1 যদি প্লাস মাইনাস 1 হয়, n ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে y1 ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এটা প্লাস মাইনাস y1 और y1 प्राइम আমরা দু রকম ভাবে লিখতে পারি, y1 और y1 प्राइम इज इक्वल टू प्लस माइनस d लैम्डा बाई d, y2 प्राइम और y2 इज इक्वल टू प्लस माइनस এটা প্লাস মাইনাস, অর্থাৎ n এর মান প্লাস মাইনাস 1, n এর মান প্লাস মাইনাস 2, তাহলে y কোঅর্ডিনেট অফ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, এটাকে আমরা লিখতে পারি y কোঅর্ডিনেট of first order maxima, তা হলো y কোঅর্ডিনেট অফ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, তাহলে সেক্ষেত্রে এইভাবে সো অন n ইকুয়ালস টু, তাহলে এখানে ফ্রিঞ্জ উইডথটা আমরা বের করতে পারি ডিসটেন্স বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ম্যাক্সিমা, ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট ম্যাক্সিমা the distance fringe width between two adjacent maxima is equal to, তাহলে হতে পারে d ক্যাপিটাল ল্যামডা বাই স্মল d, দিস ইজ দ্য ফ্রিঞ্জ উইডথ। এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে ফ্রিঞ্জ উইডথ ঝালর প্রস্থ w ইকুয়ালস টু এটা। এখন এইখানে পর্দার উপরে যে ফ্রিঞ্জ উইডথটা তৈরি হবে তার যদি আমরা ছবিটা আঁকি তাহলে এখানে এইভাবেই আমরা দেখাতে পারি, মিডল পয়েন্টটা হবে ম্যাক্সিমাম, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস কেন লিখলাম, এটা y ইকুয়ালস টু 0 m বিন্দুতে y ইকুয়ালস টু 0, এটা হলো
ওয়াই জিরো, এরপরে আসবে এই পয়েন্টটাতে ওয়াই ওয়ান, এটা প্লাস, এটা আসবে ওয়াই ওয়ান প্রাইম, এটা আসবে ওয়াই টু প্রাইম, এটা হলো ওয়াই টু, অর্থাৎ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা এটা কোঅর্ডিনেট অফ এক্স অ্যাক্সিস প্লাস কোঅর্ডিনেট অফ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস। সো রাইট ওয়াই টু প্রাইম, তাহলে ওয়াই টু প্রাইম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু ডি ল্যামডা বাই আপন ডি, এবং এর সাথে সাথে আমরা ডার্ক ফ্রিঞ্জগুলো যে পয়েন্টগুলোতে পাবো সেটা হচ্ছে এই পয়েন্টটাতে পাবো। এটাকে আমরা যদি স্মল লেটার লিখি ওয়াই ওয়ান, এটা যদি স্মল লেটার লিখি ওয়াই টু, এটা ওয়াই থ্রি, এটা ডার্ক পয়েন্টগুলো এখানে পাবো, এটা ওয়াই ওয়ান প্রাইম, ওয়াই টু প্রাইম। তো সিমিলারলি আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে ডেল্টা এক্স ইকুয়াল টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে সেক্ষেত্রে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে ওয়াইডি বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে y ইকুয়ালস টু d স্মল d ইন্টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা 2, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি y1 or y1 প্রাইম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা d আপন 2d, ল্যামডা d আপন 2d, যেখানে n ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, y2 ইজ or y2 প্রাইম স্মল লেটার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা n ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, সেক্ষেত্রে আমরা লিখতে পারি একই রকমভাবে ল্যামডা ডি আপন 2d। সুতরাং ফ্রিঞ্জ উইডথ y2 প্রাইম মাইনাস y1 প্রাইম ইজ ইকুয়াল টু ফ্রিঞ্জ উইডথটা সেম ডি ল্যামডা স্মল ডি ইজ ইকুয়াল টু, এখানে কমপ্লিট করছে।